বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো দ্য আর্ট জার্নালের বিশেষ নিবেদন মিডনাইট সাসপেন্স প্লাস। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। মিডনাইট সাসপেন্স প্লাসে আমরা বিভিন্ন সময় ভূত, গোয়েন্দা, রহস্য, দুঃখ, আবেগ ইত্যাদি গল্প প্রকাশ করি। ভূতের গল্পে আমরা নানান সময় দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ করে থাকি। গল্পের লেখক রোমাঞ্চকর আবহ তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভিত্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব মিডনাইট সাসপেন্স প্লাসের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। মিডনাইট সাসপেন্স প্লাস। সদ্য ধোয়া ওঠা গরমা গরম তেলে ভাজাতে একটা কামড় বসিয়ে তারানাথ বলল, কিছু জিনিস কখনো পাল্টাবে না, এগুলো চিরবর্তমানই থাকবে। যেমন কি? এই যেমন বৃষ্টি, মেঘলা আকাশ, এই গরম গরম তেলে ভাজার অপরিবর্তিত স্বাদ, আর তোমাদের নিয়মিত গল্প শুনতে আসা। আর যা কিছু বদলে যাক, এই সব কখনো বদলাবার নয়, এগুলো চিরবর্তমান। বলে তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে সেটাতে সুপ টান দিতে থাকল। আমি আর কিশোরী যথারীতি গরম গরম তেলে ভাজা উপভোগ করতে থাকলাম। সত্যি তারানাথ যথার্থ বলেছে, এই জিনিসগুলো বদলাবার নয়। পৃথিবীতে সব কিছু পাল্টে গেলেও এই বৃষ্টিমুখর দিন, মেঘলা আকাশ, পাড়ার দোকানে গরম গরম তেলে ভাজা আর সাথে তারানাথের নিয়মিত গল্প শোনা, এইসব পাল্টাবে না কখনো। পাল্টানোর কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তারানাথের গল্প থেমে গেলে আমি আর কিশোরীর মতো কত অলৌকিক গল্পপ্রেমী শ্রোতা যে উদাস হবে তা কল্পনাতীত। তারানাথ খুব একটা মিশকে না হলেও তার গল্প বলার দক্ষতা কিন্তু অসামান্য। গল্পের আসর জমিয়ে তুলতে তার জুড়ি মেলা ভার। তার শৈশবকালে জরাসুরের কবলে পড়া, ভবগুরু জীবনে বেতালের কবলে পড়া, কালভৈরবের ঘটনা, অমর জীবনের ঘটনা, পঞ্চমুণ্ডির আসন, যোগিনী মধুসুন্দরী দেবীর আবির্ভাব, তারপর কত কিছু। এই কিছুদিন আগেই শোনা কলমতোড়া গ্রামের সেই ভয়ঙ্কর রুদ্র কাপালিকের ঘটনা, তারপর শঙ্করের জোকা পিশাচের কবলে পড়া। ওইসব কাহিনীর রেশ এখনো রয়ে গেছে, ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে এখনো। তারানাথ লোকটা বড্ড আপন হলেও এখনো তাকে প্রচুর রহস্যময় মনে হয়। তার কাহিনীর মধ্যে যে পরিমাণে রহস্য রয়েছে তার চেয়ে বড় রহস্য সে নিজেই। প্রতিবার তার কাছে অবিশ্বাস্য নাস্তিক মনে গল্প শুনতে এসেও শেষমেশ মন্ত্রমুগ্ধের মতো তার গল্পে প্রবেশ করি আমরা। মনে হয় তার কাহিনীতে বর্ণিত সেই পরিবেশে গিয়ে পড়েছি আমি। তার কাহিনী বলার মধ্যে একটা অদ্ভুত জাদুবল কাজ করে। সেই হারিয়ে যাওয়া পল্লী বাংলার সোনালী স্মৃতিগুলো উজ্জ্বল হয়ে ওঠে। ভাবনার অতীত ঘইনে হারিয়ে গেছি, ঠিক এমন সময় কিশোরীর ডাকে হুঁশ ফিরল। কি হে, কোনো সমস্যা? হ্যাঁ, না না, তেমন কিছু না। তা ঠাকুর মশাই, আজকে কি কোনো গল্প হবে না? বললাম না, কিছু জিনিস কখনো বদলাবার নয়, তাই এ প্রশ্ন করা বৃথা। তোমাদের গল্প বলে আমি শান্তি পাই না। তোমরা তো আমার গল্প বিশ্বাসই করো না। কিন্তু আপনি তো বলেন যেই ঘটনা আপনার সঙ্গে বাস্তবে ঘটেছে তার সত্যাসত্য কারোর বিশ্বাসের উপর নির্ভর করে না। হ্যাঁ, নয়তো আবার কি? যে সকল ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন আমি নিজে হয়েছি তার সত্যতা তোমাদের বিশ্বাস করা বা না করাতে কিচ্ছু যায় আসে না। বাবারে, আপনি এমন ভাবে বলছেন যেন এক্ষুনি ছোবল মারবেন আমাদের। তারানাথ এবারে কিছু বলল না, কেবল নিশ্চুপ হয়ে চেয়ে রইল ঘরের কোনায় ধোয়ার কুণ্ডলির দিকে। কুণ্ডলিটা ক্রমশ একটা সর্পাকৃতি ধারণ করছে। তারানাথ সেই দিকে নিষ্পলক দৃষ্টে তাকিয়ে রয়েছে। আমি মনে মনে ভাবলাম আজ সে বেজায় চটে গেছে কিশোরীরও। কিন্তু হঠাৎ দেখলাম তারানাথের মুখের অভিব্যক্তি বদলাতে আরম্ভ। ওর ভুরু কুঁচকে যেতে লাগল, চিবুক কঠিন হতে আরম্ভ করল।
কপালে পড়ল একটা গভীর ভাঁজ। শূন্য কক্ষের নিস্তব্ধতাকে ভেঙে তারানাথ বলতে আরম্ভ করল। ছবল, হ্যাঁ, এই ছবল শব্দটার আমার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। উফ, সেই ভয়ানক ছবলের কথা মনে পড়লে এখনো রক্ত হিম হয়ে যায়। ছবল নয়, সে এক মারণ ছবলের কাহিনী। আমি পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ পেয়েই বললাম, এই আজ সেই কাহিনীটা শোনান তবে। তারানাথ সিগারেটটা নারকেলের মালার অ্যাস্ট্রেতে গুজে দিতে দিতে বলল, ঘটনাটা বছর 20 আগেকার প্রায়। তখন বৈঠকখানায় বসে থাকতাম। টুকটাক খদ্দের আসতো হাত দেখাতে, কবজ তাবিজ ইত্যাদির জন্য, ভাগ্য গণনার জন্য, এমনকি কেউ কেউ আসতো। মোদ্দা কথা, তখন অবস্থা না ভালো না খারাপ, একেবারে মাঝারি অবস্থা। দেবী বলেছিলেন, ধনীও হতে পারবে না, আর অন্য সংকটেও পড়তে হবে না। একেবারে সেই রকম অবস্থা। এমনই একদিন বৈঠকখানায় বসে রয়েছি, তখন 2জন ভদ্রলোক এসে হাজির। একজন 60 বৃদ্ধ এবং অপরজন বছর 30-এর যুবক। দেখে মনে হলো বাবা ছেলে। বৃদ্ধ ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষান্নব? হ্যাঁ আমি। বসুন, কি দরকার বলুন। আপনি নাকি শুনেছি মানুষকে দেখে তার ভূত ভবিষ্যৎ অবধি বলে দেন। আমি হালে একটা বিপদে পড়েছি। আমি সেই বিপদের সম্বন্ধে বলবো না। আপনি বলুন তো, বিপদটা ঠিক কেমন? না মানে কিছু মনে করবেন না। আসলে এইসব বিষয়ে আগে তেমনটা বিশ্বাস বা ভরসা কিছুই ছিল না। তাই সঠিক লোকের কাছে এসেছি কিনা সেটা তো যাচাই করা দরকার। আমি মনে মনে হাসলাম লোকটার কথা শুনে। লোকটা নাস্তিক না হলেও সে জ্যোতিষীর প্রতি একেবারে অবিশ্বাসী, তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। ভেলকি দেখিয়ে লোককে চমকে দেওয়ার মতো প্রবৃত্তি আমার কখনোই ছিল না। কিন্তু সে যখন বাজিয়ে নিচ্ছে, তখন আর বলতে আপত্তি কিসের? প্রথমত ছোট ঘটনাটা বলি আমি। আপনার গোয়াল থেকে 2টো গরু উধাও হয়ে গেছে। দ্বিতীয়ত, আপনার স্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। আর তৃতীয়ত ও প্রধানতম কথা হচ্ছে, আপনার ছোট ছেলের উপর ভীষণ এবং ভয়াবহ তন্ত্র প্রয়োগ করা হয়েছে। প্রভাববশত সেই কালো অপছায়া আপনার আশেপাশে রসনা বিস্তার করছে, আপনার পরিবারকে গ্রাস করছে ক্রমশ। আমি তার আসনি সংকেত দেখতে পাচ্ছি। ছোট ছেলেকে এভাবে কতদিন বাড়িতে ফেলে রেখেছেন? বৃদ্ধ সহ তার পাশের ছেলেটি বিস্ফারিত চোখে আমার দিকে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তাদের মুখ থেকে কিছুক্ষণ বাক্যান্তর হলো না। বৃদ্ধ তারপর নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আর সন্দেহ নেই ঠাকুর মশাই, আর সময় নষ্ট করব না। আপনি আজকেই চলুন আমার সাথে। হ্যাঁ নিশ্চয়ই যাব, কিন্তু আপনার ছেলেকে কতদিন ওভাবে বাড়িতে ফেলে রেখেছেন সেটা বলুন, ওটা জানা জরুরি। এই 5 দিন মতো হলো ঠাকুর মশাই। হঠাৎ করেই একদিন ছেলের ধুম জ্বর আসলো, একেবারে কাঁপুনি দিয়ে জ্বর যাকে বলে। তারপর ধীরে ধীরে শরীরে সাপের খোলসের মতো দাগ হওয়া আরম্ভ করলো। গায়ের রং সবুজ হয়ে যেতে লাগলো, যেন তার শরীরে তীব্র বিষক্রিয়া ছড়িয়ে যাচ্ছে। তারপর মাঝে মাঝে ছেলে চিৎকার করে উঠত যন্ত্রণায়। কি হয়েছে জানতে চাইলে সে বলতো, বাবা 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 আমায় বাঁচাও, বাবা বাঁচাও, আমাকে ওরা ছাড়বে না, বাবা ছাড়বে না, ওরা আমায় মেরে ফেলবে, ওরা আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে, বাবা শেষ করে দিচ্ছে। আমরা তারপর লক্ষ্য করতে থাকলাম, সত্যি সত্যিই তো তার শরীরে সর্পদংশনের গভীর ক্ষত চিহ্ন রয়েছে, যেন অনেকগুলো সাপ তাকে একসঙ্গে ছোবল মেরেছে। 2 দিন এভাবে কাটার পর গাঁয়ের এক কবিরেজ মশাইকে ডেকে আনলাম। তিনি এসে তাকে দূর থেকে দেখলেন কোনো মতে, কয়েকটা ওষুধপাতি দিয়ে গেলেন, কিন্তু তাতে কোনো কাজ যে হবে না সেটা আমি বুঝতেই পেরেছিলাম।
সেই সব ওষুধ খেয়ে ছেলের অবস্থার একটু পরিবর্তন তো হলো নাই, বরং দিন যেতে যেতে ওর অবস্থা আরো শোচনীয় হতে লাগলো। গায়ের রং সবুজ হয়ে যাচ্ছিল, শরীরের চামড়া বদলে সাপের খোলসের মতো হয়ে যাচ্ছিল। ওই অবস্থা দেখার মতো নয় ঠাকুর মশাই, ওই অবস্থা চোখে দেখার মতো নয়। ওর মায়ের অবস্থাও এখন খুব শোচনীয়। ছেলের দুরবস্থা দেখে সে এখন বিছানা শয্যায়। আমি আর বিলম্ব না করে কোনো তান্ত্রিক বা সন্ন্যাসীর খোঁজ করতে লাগলাম। বুঝতেই পেরেছিলাম যে এটা কোনো তন্ত্র কিংবা জাদু টোনার প্রভাব। অবশেষে আমাদের গাঁয়ের বিরজাভূষণ তালুকদারের থেকে আপনার ব্যাপারে জানতে পারলাম। আপনি তার বাল্যকালের বন্ধু শুনেই কিছুটা ভরসা করে এসেছি, নইলে সব জ্যোতিষ টতিষ আমার একেবারেই সুবিধার বলে মনে হয় না। বীরজাভূষণের নাম শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই আমার ছোটবেলার স্মৃতি, যখন পথে ঘাটে প্রান্তরে ঘুরে বেড়াতাম, তার চেয়েও পুরনো স্মৃতি। মনে পড়ে যাচ্ছে স্কুল জীবনে বীরজা কেমন পিছনের বেঞ্চে বসে থেকে পেয়ারা চিবোতো, আর আমি সেসব দেখে হাসতাম। তারপর চড়ুইটিপ গাঁয়ের সেই ভয়ানক অভিজ্ঞতা, শ্বেতবগলা দেবীর সেই ভয়ানক ঘটনা তো তোমাদের একবার শুনিয়েছিলাম, কিন্তু কিশোরী বিশ্বাস করেনি। যাই হোক, চড়ুইটিপ গ্রামে যতই না ভয়ানক অভিজ্ঞতা আছে, তার চেয়ে বেশি সুন্দর অভিজ্ঞতাই রয়েছে। গ্রামের সেই নদী, তার বাম পাশের বাবলা গাছটার কথাও মনে পড়ে যাচ্ছে। আপনি আপনি চড়ুইটিপ গ্রামের অধিবাসী? বাহ, সেই গ্রাম তো খুবই সুন্দর, মনোরম। বীরজাভূষণ আমার স্কুলেরই বন্ধু, ওর সঙ্গে একবার গিয়েছিলাম চড়ুইটিপ, আর সেই শেষবার। যাই হোক, আপনাদের গ্রামে এমন কেউ আছে যাকে আপনার সন্দেহ আছে, বা এমন কি কেউ আছে যার সঙ্গে আপনার পূর্বে বিবাদ বা শত্রুতা রয়েছে? না, গ্রামের কারুর সঙ্গেই আমার কোনো রকম বাক বিতণ্ডা ঝামেলা নেই। তাই গ্রামের কেউ যে আমার ছেলের উপর তন্ত্রক্রিয়া করবে, এটা আমি ভাবতে পারি না। তবে সন্দেহ কিংবা আশঙ্কা করার চেয়ে ভালো আমি আগে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি। কিন্তু ঠাকুর মশাই, আমার ছেলের উপর কিরকম তন্ত্র প্রয়োগ করা হয়েছে, আর সে কি আদৌ আর সুস্থ হতে পারবে? বলুন ঠাকুর মশাই, আপনি বলুন। আমি কিছুক্ষণ নিশ্চুপ নীরব থেকে ভাবলাম। তারপর অনেক প্রাচীন এক পুঁথির পাতার ছবি আমার চোখে ভাসতে লাগলো। নামটা আপাতত মনে নেই, তবে পুঁথিতে অনেক গুহ্য ও প্রাচীন তন্ত্রের ব্যাপারে লেখা ছিল। তার মধ্যে এমন কিছু তন্ত্র ছিল যেগুলো কিনা ত্রিজগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে প্রায়। এমনই এক তন্ত্র হচ্ছে সাপতন্ত্র, যাকে তন্ত্রের ভাষায় সর্পতন্ত্র বলা হয়। এই সাপতন্ত্র এক প্রকার কালো বিদ্যা, যার মাধ্যমে বিভিন্ন কুকার্য সাধন করা যায়। বশীকরণ, বিদ্বেষণ, মারণ ইত্যাদি বানক ক্রিয়া করা যায়। আগে বলি এগুলো কি। বশীকরণ হচ্ছে যে কোনো কাউকে বশ কিংবা কাবু করার জন্য এই তন্ত্র প্রয়োগ করা হয়। বিদ্বেষণ হচ্ছে দুজনের মধ্যেকার সম্পর্ক নষ্ট করার জন্য অথবা পারিবারিক অশান্তির সৃষ্টি করার জন্য। আর শেষে মারণ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বান, যার দ্বারা যে কোনো শরীরধারীর প্রাণীকে দূর থেকে হত্যা করা যায়। যাই হোক, এই সাপতন্ত্র প্রয়োগ করার জন্য যার উপর তন্ত্র প্রয়োগ করা হবে তার রক্ত চাই। সেই রক্ত দ্বারা সাপতন্ত্র প্রয়োগ করে সেই ব্যক্তির ওপর বিষাক্ত সাপ চালনা করা হয়। প্রথমে সেই ব্যক্তির কাঁপুনি দিয়ে ধূম জ্বর আসে, তারপর থেকে আরো নানান উপসর্গ, যা সেই বৃদ্ধ বললেন। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আপনার ছেলের ওপর ভয়ানক সাপতন্ত্রের প্রয়োগ করা হয়েছে, যে তন্ত্রের প্রভাবে আপনার ছেলের শরীর ওরকম সাপের খোলসের মতো হয়ে যাচ্ছে ও সবুজ রঙের হয়ে যাচ্ছে। এই তন্ত্র প্রয়োগের জন্য যার উপর তন্ত্র প্রয়োগ করতে হবে তার রক্ত চাই। সেই রক্ত দ্বারা সাপতন্ত্রের প্রয়োগ করে সেই ব্যক্তির ওপর বিষাক্ত সব সাপ চালনা করা হয়। প্রথমে সেই ব্যক্তির ধূম জ্বর আসে কাঁপুনি দিয়ে, তারপর ধীরে ধীরে গায়ের রং সবুজাভ নীলচে হয়ে যায়।
রোজ সেই মন্ত্রচালিত সাপ এসে সেই ব্যক্তিকে বিষাক্ত দংশন দ্বারা যন্ত্রণাময় মৃত্যুর দিকে ঠেলে দেয়। তন্ত্রের প্রভাব কাটানোর সময়কাল মাত্র 7 দিন। 7 দিনের মাথায় সেই ব্যক্তির মৃত্যু হয়। বৃদ্ধ কথাটা শুনেই আতঙ্কিত হয়ে উঠল। তারপর কাঁদো কাঁদো স্বরে বলল, ঠাকুর মশাই, তবে খোকার তো 5 দিন হয়ে গেল। তাহলে তাহলে তন্ত্রের প্রভাব কি আপনি কাটাতে পারবেন না? দেখুন, আপনাকে মিথ্যা সান্ত্বনা দেব না, তবে সাপতন্ত্রের প্রভাব কাটানোর একটি মাত্র উপায় হচ্ছে সেই সাধকের মৃত্যু। যেই তন্ত্রে আহুতি দিয়েছে তার মৃত্যু ভিন্ন কোনো পন্থা আমার জানা নেই। তবে আমি আপনার সঙ্গে নিশ্চিতভাবে যাব এবং কোনো না কোনো একটা বিহিত করবই। কিভাবে কাটাবেন ঠাকুর মশাই, কিভাবে? আপনি তো বললেন সাধকের মৃত্যু ভিন্ন, ওপর কোনো উপায় নেই। আপনি কিভাবে সেই সাধককে খুঁজে বার করবেন, কিভাবে করবেন? এই বলে বৃদ্ধ কাঁদতে থাকলেন অঝরে। আমি ওই ছেলেটিকে বললাম, বাছা, তোমার বাবাকে সামলাও, উনি এখন নিজের মধ্যে নেই আর। না 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 বাবা ঠাকুর, না না না, উনি আমার বাবা নয়, বড় জ্যাঠামশাই, বাবারই মতন। আসলে আমার বাবা নেই তো, তাই ওনাকেই বাবা মনে করি। কেন, তোমার বাবার কি হয়েছিল? আমি বলছি ঠাকুর মশাই, ওর বাবা অর্থাৎ আমার ছোট ভাই রণেন্দ্র কিছু বছর আগে গত হয়েছেন কিনা জানি না ঠিক করে। আমার ভাই বরাবরই ভবঘুরে বাউন্ডুলে, সংসারে তার বরাবরই অনাগ্রহ, ঔদাসীন্য, সারা জীবন সন্ন্যাসী, তান্ত্রিক, সাধু, অগণিতের সঙ্গে তার মেলামেশা। আমাদের পরিবারে কেউই এসব জিনিসকে প্রাধান্য দিত না, বরং তাদের কাছে মন্ত্রতন্ত্র, তান্ত্রিক এইসব বিষয় ছিল অত্যন্ত দৃষ্টিকটু ও অপছন্দের। তারা ভাইয়ের এই স্বভাব একেবারেই পছন্দ করতো না। ভাই প্রায়শই ঘর ছেড়ে পালিয়ে যেত, আর বাবা কিংবা কাকা তাকে ধরে নিয়ে আসতো আবার। এই করে তার বিবাহ দেওয়া হলো, তার একটা পুত্র সন্তান হলো। মনে হয়েছিল এবার হয়তো তার সংসারে একটু মন লাগলেও লাগতে পারে, কিন্তু ফল হলো বিরূপ। তার এই ভবঘুরেমি বাড়ল বই কমলো না। সেই বছর 10 আগে যখন ওর ছেলের বয়স 15 বছর, তখন সেই যে ঘর ছেড়ে পালালো, আর তার কোনো হদিশ মিলল না। তারপর একদিন খবর এলো ও নাকি বজ্রপাতে মারা গিয়েছে। আমরাও ওকে মৃতই ধরে নিলাম। আচ্ছা, সেই সব কথা যাক, আপনি কবে রওনা দেবেন আমাদের সাথে? যা, কথার মধ্যে আপনাদের পরিচয় জানা হলো না। দুঃখিত ঠাকুর মশাই, আমি মহেন্দ্র চৌধুরী। এটা আমার সন্তানসম ভাইপো দ্বিজেন্দ্র চৌধুরী। আমরা সেই দিনই রওনা দিলাম, কারণ আমার হাতে মাত্র 2টি দিনই অবশিষ্ট রয়েছে। সেই 2 দিনের মধ্যে সেই সাধককে খুঁজে বার করতে না পারলে ছেলেটিকে আর বাঁচানো সম্ভব হবে না। স্টেশনে নেমে সেই পুরনো দিনের স্মৃতিগুলো আরো অত্যুজ্জ্বল হয়ে উঠল। স্টেশন থেকে আমার গ্রাম মাইল 7, আর চড়ুইটিপ গ্রাম প্রায় মাইল 10। মহেন্দ্রবাবু আগে থেকেই গরুর গাড়ির ব্যবস্থা করে রেখেছিলেন। সেই গরুর গাড়িতে করেই আমরা রওনা দিলাম চড়ুইটিপ গ্রামের উদ্দেশ্যে। গ্রামে গিয়ে পৌঁছলাম সেই বিকাল নাগাদ। গ্রামে গিয়ে আগের বার যেমনটা আনন্দ অনুভব করেছিলাম, এইবারে তেমনটা অনুভূতি হলো না। বরং একটু আশ্চর্যই হলাম যে গ্রামটা একবারে পাল্টে গেছে। আগের বারে বিরজার সঙ্গে এসে গ্রামের যে মনোরম দৃশ্যপট দেখে গেছি, সে একেবারে পাল্টে গেছে। গ্রামের সেই নদীটা একেবারে নোংরা, শ্যাওলা, কচুরি পানায় ভরে গেছে। আগের বার যে পরিমাণ গাছপালা ছিল গ্রামে, এখন তার সিকিভাগও অবশিষ্ট নেই। আর নদীর বাম পাশের বাবলা গাছটাও এখন আর নেই। গ্রামের মধ্যে এখন অধিকাংশই পাকা বাড়ি। যেখানে আগের বার এসে দেখে গেছি মাত্র হাতে গোনা 2-4টে পাকা বাড়ি, আর বাকি সবই ওই চালাঘর নয়তো করগের টিনের ছাদওয়ালা বাড়ি। নিজের বাল্যকালের বন্ধুর গ্রামে এরূপ দুরবস্থা দেখে মনে মনে ভারী দুঃখ হলো।
গ্রামের প্রতি আমার এক অমোঘ টান বেশ বরাবরই। শহরাঞ্চলে থাকি, কিন্তু তাতে আমার দম বন্ধ হয়ে আসে। গ্রামের টান আমার রক্তে, তাই ছোটবেলার গ্রামেও যে নগর সভ্যতার এইরূপ প্রভাব পড়েছে তা দেখে ভারী কষ্ট লাগলো। মনে হলো প্রাণের পল্লী বাংলা আর আগের মতো নেই। মহেন্দ্রবাবুর বাড়িটা একেবারে গ্রামের শেষ প্রান্তে, চারিপাশে জঙ্গলাকীর্ণ। বাড়ির পিছনটা পুরোই জঙ্গল বলা যেতে পারে। জঙ্গলের মধ্যে একটা ক্ষুদ্রাকৃতি ডোবা রয়েছে। ডোবার জল কিছুটা মজে গিয়েছে। বাড়ির মধ্যে গিয়ে প্রথমেই মহেন্দ্রবাবুকে বললাম, আপনার ছেলে কোথায় রয়েছে, আগে তাকে দেখি। মহেন্দ্রবাবুও বাধা না দিয়ে অঙ্গুলি নির্দেশ করে তার ঘরের দিকে নিয়ে গেলেন আমাকে। ঘরে ঢুকে দেখলাম ঘরের আশেপাশে একটা ভ্যাপসা ঝাঁঝালো উৎকট গন্ধ বেরোচ্ছে। ঘরের মধ্যেখানে একটা বিছানায় শুয়ে রয়েছে এক যুবক। তাকে দেখে তার বয়স কিংবা অন্য কিছু অনুমান করা দুষ্কর। তার শরীরের চামড়া এখন কুঁচকে গিয়ে সাপের খোলসের মতো আকৃতি নিয়েছে। গায়ের রং লতার মতো সবুজাভ। তাকে দেখে মানুষ কম, ভয়ানক অপদেবতা বেশি মনে হচ্ছিল। আমাকে দেখেও সে একটুও নড়ল না, কারণ সে অবচেতন ছিল। ঠিকভাবে খাওয়া দাওয়া, জলপানের ত্রুটিতে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। তাই এভাবে বারংবার অবচেতন হওয়াটাই স্বাভাবিক। আমি তাকে দূর থেকে দেখেই একটা কালো অপছায়ার আভাস পেলাম। সাপতন্ত্রের প্রভাব তাকে পুরোপুরি গ্রাস করতে আর মাত্র 1.5 দিন বাকি। আমার নিজেকে প্রথমবার বড্ড অসহায় মনে হলো। মাত্র 1.5 দিনের মধ্যে আমি কিভাবে এই অজ্ঞাত অজানা বিপদের মোকাবিলা করব? আমি আর থাকতে না পেরে সেখান থেকে ফিরে এলাম। রাতে খাওয়া দাওয়ার পর মহেন্দ্রবাবুর সঙ্গে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, কারণ তার থেকেই মূল তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সবটার মধ্যে কিছু একটা ফাঁক রয়ে গেছে নিশ্চিত রূপে, আর সেটা আমি ধরেও ধরতে পারছি না। তাই অন্ধকার হাতড়ে লাভ নেই, সুতরাং আলোচনার মধ্য দিয়েই উত্তরটা আমি পেতে পারি। আমার সঙ্গে এই গায়ের কারোরই শত্রুতা নেই, আর আমার পরিবারের 3 পুরুষেও এমন কেউ নেই যার সঙ্গে আমার শত্রুতা থাকবে। তাই কাউকে হয়তো সন্দেহ করতেও পারছি না আমি। বুঝলাম। তবে তাকে খুঁজে বের করা খুবই কঠিন কাজ। সে কেন আপনার ছেলেকে তন্ত্র প্রয়োগ করবে, সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। যদিও বা শত্রুতা থেকে থাকে, তার পক্ষে এই অতি গুহ্য বিদ্যার সম্পর্কে জানা সম্ভব নয়। এই সাপতন্ত্র সম্বন্ধে জানেন এমন ব্যক্তি ত্রিভুবনে রয়েছেন জনা কয়েক। তাদের খোঁজ পাওয়া যতটা মুশকিল, ঠিক ততোধিক কঠিন আপনার ছেলের ওপর তন্ত্র প্রয়োগ করা সেই সাধককে খুঁজে বের করা। আর তার চেয়েও মুশকিল তাকে নিমরাজি করানো। আপনার ছেলেকে যদি জিজ্ঞাসা করা যেত এই ব্যাপারে, তবে হয়তো কিছুটা হলেও এই রহস্যের উদ্ঘাটন হতো। এই রহস্যের মধ্যে একটা বড় ফাঁক রয়ে গেছে, যেটা আমি কিছুতেই ধরতে পারছি না। বলা ভালো, আমি ধরতে চাইছি না। যাই হোক, আপনার ছেলের রক্ত সে কিভাবে জোগাড় করলো জানেন? মানে রক্তক্ষরণের মতো ঘটনা ঘটেছে কখনো? হ্যাঁ, এই কিছুদিন আগে আমাদের বাড়ির পিছনের জঙ্গলের দিকে খোকা গিয়েছিল স্নান করতে। আপনি হয়তো দেখেছেন, বাড়ির পিছনে একটা ডোবা রয়েছে। ওই ডোবাতে মাঝে মাঝেই ও যেত স্নান করতে। সেই দিনও গিয়েছিল, কিন্তু ডোবার জল থেকে ওঠার পর ওর পায়ে একটা কাঁচের বড়সড় টুকরো ঢুকে গিয়েছিল। প্রচুর রক্ত বেরিয়েছিল। আপনারা সেই পড়ে যাওয়া রক্তের কি করেছিলেন? কিছুই করিনি। অদিষ্ট, আপনারা সেই রক্ত পরিষ্কার করেননি? হায় ভগবান! তাই জন্যই সেই সাধক ওই রক্ত জোগাড় করে তার দ্বারা সাপতন্ত্র প্রয়োগ করতে পেরেছে। রক্ত শুকনো হলেও তার দ্বারা সাপতন্ত্রের প্রয়োগ করা যায়। আপনাদের উচিত ছিল রক্ত মুছে ফেলা কিংবা ধুয়ে ফেলা। আর আপনারাও বা কি করবেন? আপনাদেরই বা কি দোষ? এই কালোতন্ত্র সম্বন্ধে জানলে তো তবে মানুষ সচেতন হবে। যদি সবাই জানতো, তবে কেউ এভাবে নিজের রক্তকে অবহেলিতভাবে ফেলে রাখতে সাহস পেত না। বৃদ্ধ উদাসীন্যময় মুখ করে বসে রইলেন।
আমি প্রসঙ্গ বদলে বললাম, থাক সেসব কথা, বাদ দিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না তো? বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, বলুন। আচ্ছা, আপনার আর আপনার ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগজনিত কোনো বিবাদ হয়েছিল কখনো? না, আমাদের মধ্যে এরকম কোনো ঝামেলা কখনোই হয়নি। রণ কখনোই সংসার, বিষয় সম্পত্তি, টাকা পয়সা এসবের প্রতি আগ্রহী ছিল না। যখন বাটোয়ারা হয়েছিল তখন সে তো নিরুদ্দেশ ছিল। সম্পত্তির 60% আমার হয় এবং বাকি 40% রণর। রণ ফিরে এসে তা জানতে পারে, তবে সে কোনো প্রকার রাগ বা বাধা প্রকাশ করেনি। তারপরই ওর বিয়ে দিয়ে দেওয়া হয়। আর তারপরই তা আপনি হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? না না, এমনি করলাম, কৌতূহলবশত। ও হ্যাঁ, কিন্তু মনে পড়ে রণ ডোবার জমিটা নেওয়ার খুব ইচ্ছে ছিল। বাড়ি ভাগাভাগি হয় সমানভাবে, কিন্তু ডোবার দিক দিয়ে আমি 20% বেশি পাই। রণ ডোবার জমিটা নেওয়ার প্রচুর ইচ্ছে ছিল, কিন্তু পরে ও আর কিছু বলেনি। ওর সম্পত্তির প্রতি লোভ কখনোই ছিল না। শুধু বাউন্ডুলের মতোই ঘুরে বেড়ালো সারা জীবন, আর সংসার করতে পারলো না ছেলেটা। আজ থাক সেই সব কথা, অনেক রাত হলো। আপনি এখন বিশ্রাম নিন ঠাকুর মশাই, অত দূর থেকে এসেছেন। আমি কোনো প্রত্যুত্তর করলাম না, মনে মনে সংকল্প করে নিলাম যে পরের দিন কি করতে হবে। পরের দিন প্রভাতে মহেন্দ্রবাবুর বাড়ির সেই পেছনের জঙ্গলের ভেতর গেলাম। জঙ্গল বলা যায় না ঠিক, শুধু গাছপালার আধিক্যই বেশি। জঙ্গলের মধ্যখানে একটি ক্ষুদ্রাকৃতি ডোবা। ডোবার জলরাশি চকচক করছে সূর্যর রৌদ্রোজ্জ্বল আভায়। বনতুলসীর জঙ্গল, শ্যাওড়া বনে ঘেরা জঙ্গলাকীর্ণ ভূমি। জঙ্গলের একটু ভেতরে ঢুকে খেয়াল করলাম বাঁশঝাড়ের ভেতরে ধোঁয়া উঠছে। ভাবলাম, এই পরিত্যক্ত জঙ্গলে আগুন জ্বালাবে কে এখন সকাল সকাল? কৌতূহলবশত এগিয়ে যেতেই দেখলাম সেখানে একটা ঘুপচি ঘর বানানো কোনো ক্রমে। হোগলা পাতা দিয়ে তৈরি সেই ছাউনি, আর কয়েকটা মজবুত ডালপালা দিয়ে তৈরি একটা কুঠুরি রকমের ঘর। ঘরের মধ্যে উঁকি মারতেই দেখলাম একজন কাপালিক গোছের ব্যক্তি ভিতরে বসে রয়েছে। তাকে দেখতে এতটাই বিভৎস যে ওই দিনের বেলাতেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কয়েক মুহূর্ত শিউরে উঠেছিলাম। মুখে সাদা কালো দাড়ি গোপের জঙ্গলের ঘনঘটা, মাথায় বিরাট জটা, পরনে রক্ত অম্বরের পোশাক, কানে কুণ্ডল, তার আশেপাশে যত সব কালো বিদ্যার উপকরণ, নরমুণ্ড, মরা পাখি, নানান ধরনের সব কিলক। আমাকে দেখে লোকটা একটুও অপ্রস্তুত না হয়ে বলল, কিরে, তোর কি চাই এখানে? আমার কি চাই সেটা পরের কথা, তোমার উদ্দেশ্য কি সেটা জরুরি আগে। লোকটা এবারেও অসম্ভব শান্ত গলায় বলল, আমার উদ্দেশ্য জেনে তোর আর কাজ নেই। আর তু কয়েক ঘন্টা, তারপর তো সব শেষ। আমি এবারে অশ্রুদ্ধ কণ্ঠে বললাম, কিন্তু তুমি নিজের দাদার ছেলেকে মেরে কি পাবে রণেন্দ্র? এবারে লোকটা শান্ত থাকতে পারল না। শিরবিদ্র হরিণের ন্যায় লাফিয়ে উঠে ক্রুদ্ধস্বরে বলল, তুমি কিভাবে জানলে আমি কে? কিভাবে জানলে তুমি? হ্যাঁ, বলো। আন্দাজ করেছিলাম, কিন্তু এতটা অমূলক আন্দাজও ছিল না, সেটা প্রমাণিত হলো। জেনেই যখন গেছিস তখন শুনে রাখ, আজ রাতটাই ওর শেষ রাত। আমি এবারে রণেন্দ্রর পায়ে পড়ে গেলাম। কেন তুমি এরকম করছো? ও তোমার কি ক্ষতি করেছে? রণেন্দ্র একটুও দয়া দেখালো না। সে আবারও গম্ভীর কণ্ঠে বলল, শুনবি? শোন তাহলে, ওই যে লোকটা ভালো মানুষের মুখোশ পরে তোকে এতগুলো মিথ্যে কথা বলে গেল, ও আসলে একটা জোচ্চর ঠক। আমি বাড়ি ছিলাম না, সেই সুযোগে সম্পত্তির বাটোয়ারা করিয়ে নিয়ে নিজের নামে বেশিটা লিখে নেয়।
ওর অনুপস্থিতির সুযোগ নিয়ে ও সবসময় এরকম ভাবে আমাকে ঠকিয়েছে। আমার বউ ছেলেরা বোকা যে ওর কথার জালে ফেঁসে যায়, কিন্তু আমি নই। আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমি। ও তোমাকে ঠকায়নি, তুমি ছিলে না বলে তোমার অনুপস্থিতিরও সুযোগ নেয়নি। ও একটা কাকতালীয় ঘটনা। তোমার ভাই তোমার প্রতি একটু অভিমান বা হিংসা পোষণ করতো না। তোমাকে সে খুব ভালোবাসে। তোমার ছেলেকেও সে নিজের ছেলের চেয়ে কম মানে না। তুই আমাকে বোকা বানাতে পারবি না, না পারবি না। আজকেই শেষ দিন, আজ রাতেই ফল পাবে ওই মহেন্দ্র। আমার কথা শুনে সে নারকীয় অট্ট হাসিতে হেসে উঠল। উফ, কি ভয়ানক সেই হাসি! সেই হাসি শুনে মনে হচ্ছিল যেন নরকের অতল থেকে পিশাচের দল সমস্বরে হেসে উঠেছে। কিন্তু এত কিছু করেও যখন চিড়ে ভিজল না, আমি আর বাক্যান্তর না করে ফিরে এলাম সেখান থেকে। আর এই বিষয়ে মহেন্দ্রবাবুকে বা তার বাড়ির কাউকে কিছু জানালাম না, তারা কষ্ট পাবে বড্ড। সারাদিন গ্রামে ঘুরে ঘুরে কিছু প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করলাম। ভাবলাম একবার বীরজার সঙ্গে সাক্ষাৎ করে আসি, কিন্তু মন সায় দিল না। আগেই বিপদ কাটুক, তারপর না হয় দেখা সাক্ষাৎ হবে। মন ভারী হয়েছিল, তাই একবার নদীর ধারটা দিয়ে ঘুরে এলাম। নদীর জলের স্রোতের দিকে চেয়ে থেকে সমস্ত দুশ্চিন্তা ক্রমশ লঘু হতে থাকলো। মনটাও একটু ঠান্ডা হলো। রাত তখন প্রায় মধ্যপ্রহর। আমি মহেন্দ্রবাবুর ছেলে অতীন্দ্রর ঘরে এক কোণে ঘাপটি মেরে বসে আছি। বেচারি অতীন্দ্র জ্বরে ঠক ঠক করে কাঁপছে আর ভুলভাল বাক্য ব্যয় করছে। মানুষের অন্তিমকাল প্রস্তুত হলে মানুষ এভাবেই আতঙ্কে কাঁপে বোধ হয়। অতীন্দ্রকে দেখে আমার হাত পা রীতিমতো শিউড়ে উঠেছিল, তবুও নিজেকে যথাসাধ্য সংযত করে বসেছিলাম নিঃশব্দে। কিছুক্ষণ পরেই ঘরের মধ্যে একটা ক্ষীণ হিসিস শব্দ শোনা গেল, কিছুটা সাপের আওয়াজের মতো। তারপর অকস্মাৎ লক্ষ্য করলাম ঘরের খোলা দরজার দিক থেকে অসংখ্য নাম না জানা বিষধর সাপ প্রবেশ করছে ঘরে। তাদের জিহ্বার হিসিসে শব্দ শুনে, তাদের আধিক্য দেখে আমার রীতিমতো হাড় হিম হয়ে গিয়েছিল। তারা কিন্তু আমাকে দেখেও আমার ধারে কাছে অবধি ঘেঁষল না, কারণ তারা সাপতন্ত্র মন্ত্রচালিত সাপ। সে কেবল একজনকেই চেনে। আমি বিদ্যুৎ বেগে লাফিয়ে হাতের এক খাবলা মাটি নিয়ে সর্প বিতারণ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওম প্লহ সর্পকুলায় স্বাহা, ওম প্লহ সর্পকুলায় স্বাহা, অশেষ কুল সর্বকুলায় স্বাহা, ওম প্লহ সর্বকুলায় স্বাহা, অশেষ কুল সর্বকুলায় স্বাহা, ওম প্লহ সর্বকুলায় স্বাহা, অশেষ কুল সর্বকুলায় স্বাহা। এইভাবে 7 বার মন্ত্র উচ্চারণ করে মন্ত্রপ্লুত মৃত্তিকার রাশি সেই সাপগুলোর উদ্দেশ্যে ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারতেই মন্ত্রচালিত সাপগুলো যেই বেগে এসেছিল তার চেয়ে দ্বিগুণ বেগে ফিরে গেল। এই বলে তারানাথ থেমে গেল। আমি আর কিশোরী অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছি দেখে সে বাকিটা বলতে আরম্ভ করলো। তারপর দিয়ে অতীন্দ্র পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং সেই কাপালি সাপের কামড়ে মারা যায়। যেভাবে অতীন্দ্র মৃত্যুশয্যায় সজ্জিত ছিল তার চেয়ে দ্বিগুণ ভয়াবহ রূপে মারা যায় রণেন্দ্র।
সাপতন্ত্রের মন্ত্রচালিত সাপ বাধা পেয়ে গিয়ে নিজের সাধককে এগিয়ে হত্যা করে। এটাই তন্ত্রের নিয়ম। সেই মহাশক্তিশালী কুড়ো অপশক্তি বেতালি হোক কিংবা এক সাধারণ কাপালিক। আমি রণেন্দ্রর ব্যাপারে কাউকে কিছু জানাইনি। গোপনভাবে তার আত্মার সৎকার ব্যবস্থা করে দিয়েছিলাম। বাড়ি ফেরার আগে একবার বীরজার সাথে দেখা করে এসেছিলাম। তার ভাই অম্বিকাভূষণ ও দিব্যিও ভালো আছে। দুই ভাইয়ের মধ্যে এখন আর বিভেদ নেই। তাহলে আবারও একবার প্রমাণিত হলো যে কারুর জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয় আগে। আরও একবার শুভ শক্তির জয় হলো। হ্যাঁ, তারানাথ কিছু বলল না, শুধু মৃদু হাসল। Midnight Suspense Plus.